আজকালকার ডিজিটাল পৃথিবীতে যেখানে ফোন একদিক থেকে মানুষের বেঁচে থাকা এবং ভালো সময় কাটানোর একটা অন্যতম কারণ হয়ে উঠেছে, সেখানে এরই কারণে অনেক খারাপ দিকও আছে। কারণ আমাদের জীবনের ছোট বড় গোপনীয় রহস্য আমাদের এই ফোনের মধ্যেই থাকে। এমন অবস্থায় যদি সেই ফোনের অ্যাক্সেস দ্বিতীয় কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে তার পরিণাম কতটা ভয়ানক হতে পারে তা আমরা আজকের এই মুভি থেকে জানতে পারবো। আজকে আমি 2023-এর কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার মুভি আনলকডের এক্সপ্লেইন ভিডিও নিয়ে চলে এসেছি। মুভির শুরুতে আমাদের নেমি নামক একটা মেয়েকে দেখানো হয়, যে তার অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে পড়ে। তারপর সারাদিন কাজ করার সাথে সাথে আমাদের সকলের মতো সেও তার ফোন ব্যবহার করতে থাকে। রাত্রিবেলা নেমি একটা বাসে করে তার ঘরে ফিরছিল। এমন সময় বাসের মধ্যেই তার ফোন পড়ে যায়। বাসেই ঘুমিয়ে যাওয়ার কারণে সে এ ব্যাপারে জানতে পারে না। বাসে থাকা একটা ছেলে সেই ফোন তুলে নিয়ে তার বাড়ি চলে যায়। নেমিও বাস থেকে নেমে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সে বুঝতেই পারে না তার ফোন এখন তার কাছে আর নেই। যে ছেলেটা নেমির ফোন তুলেছিল তার নাম জুন। জুন তার ঘরেই বসেছিল। এমন সময় নেমির ফোনে একটা কল আসে। জুন সেই কল তুলে নেয়, কিন্তু ফোনে নিজে থেকে কথা বলার জায়গায় সে একটা মেয়ের গলার ভয়েসের রেকর্ডিং চালিয়ে দেয়। আর নেমির বন্ধুকে সেই মেয়ের গলার শব্দ করেই উত্তর দেয়। নেমির বন্ধু তাকে জিজ্ঞাসা করে, এই ফোনটা তো নেমির, এটা আপনার কাছে কি করছে? উত্তরে জুন বলে, আমি এই ফোনটা বাস থেকে খুঁজে পেয়েছি। আমি কি এই ফোনটাকে পুলিশ স্টেশনে দিয়ে আসব? তখন নেমির বন্ধু বলে, আমি এই ব্যাপারে নেমিকে জানিয়ে দেব। নেমি নিজে থেকেই আপনার কাছ থেকে ফোন নেওয়ার জন্য আসবে। পরের দিন সকালে নেমির বন্ধু তার সাথে দেখা করতে এলে নেমি বুঝতে পারে সে তার ফোন হারিয়ে ফেলেছে। এরপর নেমি তার ফোনে কল করলে জুন আবারও সেই মেয়ের ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে উত্তর দেয়। নেমি তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে ফোন দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসতে পারবেন? এতে জুন রাজি হয়ে যায়। জুন সেই ফোনের পাসওয়ার্ড খোলার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। এতে রেগে গিয়ে সে ফোনের স্ক্রিন ভেঙে দেয়। অন্যদিকে আমরা জঙ্গলের মধ্যে একটা মেয়ের মৃতদেহ দেখতে পাই, যাকে কেউ খুবই নির্মমভাবে মেরে ফেলেছিল। ডিটেকটিভরা জঙ্গলে সেই খুনিকে ধরার জন্য প্রমাণ খুঁজছিল। সেখান থেকে ডিটেকটিভ একটা কার্ড খুঁজে পায়। সেই কার্ডের মাধ্যমে তারা জানতে পারে এটা অফিসারের ছেলে জুনের কাজ। তারা জুনের বাবা ডিটেকটিভ জিম্যানকে এই ব্যাপারে জানায়, কিন্তু ডিটেকটিভ জিম্যান বলেন, আমার ছেলে এই কাজ কখনোই করতে পারে না, কারণ তাকে 7 বছর ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাও তিনি জুনের ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করতে থাকেন। নেমি তার বাবার রেস্টুরেন্টে আসে, যেখানে তার ফোনে সেই মেয়েটির অর্থাৎ জুনের কল আসে। মেয়েটি তাকে বলে, আমি তোমার ফোন নিয়ে আসছিলাম, কিন্তু সেটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। আমি তাকে একটা রিপেয়ারিং সেন্টারে ঠিক করার জন্য দিয়ে এসেছি এবং তার খরচের সমস্ত টাকাও দিয়ে দিয়েছি। তুমি সেখানে গিয়ে নিজের ফোনটা নিয়ে নিতে পারো। এরপর নেমি রিপেয়ারিং সেন্টারে যায়। সেখানে আমরা দেখি জুনি নিজের মুখে মাস্ক লাগিয়ে নেমির কাছ থেকে ফোনের সমস্ত ডিটেলস নেয়। নেমি তাকে নিজের ফোনের পাসওয়ার্ড বলে সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। জুন ফোনের পাসওয়ার্ড খুলে সেই ফোনের মধ্যে স্পাইওয়্যার ইনস্টল করে দেয়। এই সফটওয়্যারের মাধ্যমে জুন নেমির ফোনে যা যা হবে সব কিছুই দেখতে পাবে। এছাড়াও সে তার ফোনের ক্যামেরাও হ্যাক করতে পারবে। এরপর সে নেমিকে তার ফোন ফেরত দিয়ে দেয়, কিন্তু সফটওয়্যারের জন্য সে নেমির ফোনে হওয়া সমস্ত ঘটনা দেখতে থাকে। নেমি কার সাথে কি চ্যাট করছে অথবা কার সাথে কথা বলছে, এতে জুন সব সময় নজর রাখে। জুন তার অফিস, তার ঘর থেকে শুরু করে সমস্ত ছোট বড় তথ্য জানতে পেরে যায়, যেমন তার বাড়ি কোথায়, তার বাড়ির পাসওয়ার্ড, ব্যাংকের ডিটেলস, তার প্রত্যেক দিনের রুটিন, তার জীবনে কোন কোন মানুষের গুরুত্ব সব থেকে বেশি, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সবকিছু। এমনকি সে নেমির কথাবার্তা শুনতে পারত। রাত্রিবেলা জুন নেমির বাবার রেস্টুরেন্টে আসে, যেখানে নেমি তার বাবাকে সাহায্য করছিল। জুন নেমির ফোন থেকে তার পছন্দ না পছন্দের ব্যাপারে সমস্ত খোঁজ নিয়ে এসেছিল। রেস্টুরেন্টে এসে সবার প্রথমে জুন নেমির ফেভারিট ড্রিঙ্ক অর্ডার করে। তারপর সে নেমিকে বলে, আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি। নেমির মনে হয় জুন আর তার পছন্দ না পছন্দ অনেকটাই এক। অপরদিকে নেমির ব্যাপারে পাওয়া সমস্ত তথ্য জুন একটা কাগজে লিখে নিয়েছিল, যাতে সে কিছু ভুলে না যায়। পরের দিন নেমি অফিসে গেলে আমরা জানতে পারি সে একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে চাকরি করে। এরপর আমরা জুনের ফোনে দেখি সেখানে সে তার আগের শিকারের ছবি দেখছিল। এটা সেই মেয়েটাই ছিল জঙ্গল থেকে যার মৃতদেহ উদ্ধার হয়েছিল। জঙ্গলের সেই মেয়েটিকে মারার পর জুন তার নতুন শিকার পেয়ে গিয়েছিল, আর সেটা ছিল নেমি। এজন্য জুন খুব খুশিও ছিল। নেমির বস নেমিকে বলে তাদের কোম্পানি একটা খুব বড় কন্ট্রাক্ট পেয়েছে। এই কন্ট্রাক্টে নেমি যদি তাকে সাহায্য করে তাহলে তিনি তাকে ডাবল স্যালারি দেবেন। কিন্তু এই ব্যাপারে নেমি যেন তার বাকি সহকর্মীদের এখন না জানায়। পরবর্তী সিনে জিম্যান বাড়ি ফিরে তার স্ত্রীর ফোন দেখতে থাকে। জিম্যান জানতে পারে তার স্ত্রী সারা দিন জুনের সাথে কি কি কথা বলে। এখানে সে দেখে জুন তার ঘরের একটা ছবি পাঠিয়ে তার ঘরের ঠিকানাও তার স্ত্রীকে বলেছিল। ডিটেকটিভ জিম্যান এখান থেকে জুনের নাম্বার নিয়ে নেয়।
এরপর তিনি তার স্ত্রীকে জুনের ব্যাপারে জিজ্ঞাসা করেন, কিন্তু তার স্ত্রী বলে, আমি জুনের ব্যাপারে কিছুই জানি না। কিন্তু জিম্যান জানতো তার স্ত্রী তার ছেলের সাথে কথা বলে। সে তার স্ত্রীকে সদ্য হওয়া খুনের কথা জানায়, কিন্তু তার স্ত্রী বলে, আমার ছেলে এমন কাজ কখনোই করতে পারে না। এতে জিম্যান চুপ থাকা ছাড়া আর কিছুই করতে পারতো না। এরপর যখন নেমি তার অফিসে ছিল, তখন জুন লুকিয়ে তার ঘরে ঢুকে ঘরের তল্লাশি নেয়। সেখান থেকে সে নেমির দ্বিতীয় ফোন পায়। জুন নেমির সেই ফোনেও স্পাইওয়্যার সফটওয়্যার ইনস্টল করে দেয় এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে জিম্যান সেই নম্বর থেকে জানতে পারে জুন একটা ফোন রিপেয়ারিং সেন্টারে কাজ করে, কিন্তু তার নিজের কাছে কোনো ফোন নেই। আজকাল সে কোনো একটা মেয়ের ফোন ব্যবহার করছে। এরপর জিম্যান একাই জুনের ঘরে গিয়ে তার ঘরের তল্লাশি নেয়। জুনের ঘর থেকে সে মারা যাওয়া মেয়েটার অনেক জিনিসপত্র খুঁজে পায়। সেখান থেকে সে মারা যাওয়া মেয়েটির হাতে লাগানো নেল পলিশও খুঁজে পায়। এসব দেখে জিম্যান বুঝতে পেরে যায় সেই মেয়েটিকে জুনই হত্যা করেছিল। ততক্ষণে জুন ও তার ঘরে ফিরে আসে এবং সেখানে এসে সে বুঝতে পারে তার বাবা তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। জুন জিম্যানকে মেসেজ করে বলে, আমরা একে অপরের সাথে দেখা করেছি, এই ঘটনায় অনেক দিন হয়ে গেছে। তার সাথে সাথেই সে জিম্যানকে তার লাইভ লোকেশন পাঠায়। এতে জিম্যান খুব চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর জিম্যান বুঝতে পারে জুন তাকে বোকা বানানোর জন্য এই লোকেশন পাঠিয়েছিল, যেটা অটোমেটিক্যালি একটা ফোন থেকে জিম্যানের ফোনে সেন্ড হচ্ছিল। অপরদিকে জিম্যানের চলে যাওয়ার পর জুন তার ঘর থেকে সমস্ত প্রমাণ মিটিয়ে দেয়। এরপর জুন নেমির বাবার দোকানে গিয়ে ওনাকে বলে, আমি এর আগেও এখানে অনেকবার এসেছি। কিন্তু যখন সে নেমির বাবার কাছ থেকে ড্রিঙ্ক চায়, তখন নেমির বাবা বুঝতে পারে জুন এখানকার রেগুলার কাস্টমার নয়। ঘরে ফেরার সময় নেমির বাবা তাকে বলে জুন কিছু লুকানোর চেষ্টা করছে। সে অনেক মিথ্যা কথা বলে, আর যারা মিথ্যা কথা বলে তারা কিছু না কিছু ভুল কাজ করে। তাই জুনের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। জুন নেমিকেও বলেছিল সে তার বাবার রেস্টুরেন্টে প্রায়ই আসে। নেমি তার বাবার কথা শুনে কথা দেয়, আমি জুনের থেকে যতটা সম্ভব দূরেই থাকবো। অপরদিকে জুন ফোনের মাধ্যমে তাদের সব কথা শুনে নেয়। নেমি তার বন্ধুকে জুনের ব্যাপারে সব কথা জানায়। সে তার বন্ধুকে বলে যদি জুন তার চুল কেটে নেয় আর চশমা না পরে তাহলে তাকে বেশি ভালো লাগবে। তার বন্ধু নেমিকে তার সাথে জুনের দেখা করাতে বলে। নেমিও এতে রাজি হয়ে যায়। অর্থাৎ সে তার বাবাকে মিথ্যা কথা বলেছিল। জুনের সাথে দেখা করা বন্ধ করাতে তার কোনো ইচ্ছা ছিল না। নেমির বাবা এবং তার বন্ধুকে নেমির দেওয়া প্রতিশ্রুতি জুন শুনতে পেয়ে যায়। এরপর জুন নেমির ফোন থেকে তার বাবাকে একটা মেসেজ পাঠায়, যাতে লেখা ছিল এখানে ক্লিক করো। নেমির মেসেজ ভেবে যখন তার বাবা সেই মেসেজে ক্লিক করে, তখন সেখানে লেখা আসে তোমার ঘরের বাইরে একটা বক্স রাখা আছে। নেমির বাবা যখন সেই বক্স নিতে যায়, তখন জুন সেখানে চলে আসে। সে নেমির বাবাকে মারধর করে তাকে মেরে দেয়। অন্যদিকে জিম্যান মারা যাওয়া মেয়েটির মায়ের সাথে দেখা করতে যায়, যেখানে তার মা জানায় তার মেয়ের ফোন পড়ে গিয়ে সেটার স্ক্রিন ভেঙে গিয়েছিল এবং সেই স্ক্রিন একটা রিপেয়ারিং সেন্টার থেকে ঠিক করানোর পর সে সেই ফোনটা পেয়েছিল। এবং তারপর থেকেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়েছিল। জঙ্গলের যেখান থেকে ডিটেকটিভরা সেই মৃতদেহ উদ্ধার করেছিল, সেখান থেকে তারা আরো অনেক মৃতদেহ খুঁজে পায়। অপরদিকে সকালে ঘুম থেকে ওঠার পর নেমি তার বসের অনেকগুলো মিস কল দেখতে পায়। ফোন খুলে দেখার পর নেমি জানতে পারে আগের রাত্রে মেসেজ করে সে তার সমস্ত অফিস সহকর্মীকে অনেক আজে বাজে কথা বলেছিল। এমনকি সে তার বস এবং কোম্পানির ডিটেলস লিখেও একটা পোস্টও করেছিল। এতে কোম্পানির সমস্ত ডিটেলস লিক হয়ে গিয়েছিল, কিন্তু নেমির মনেই ছিল না সেই সব কাজ কখন করেছিল। নেমি অফিসে এলে সবাই তার উপর খুবই রেগে যায়। নেমি সবাইকে বোঝানোর চেষ্টা করে সে এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। নেমির বস তাকে চাকরি থেকে বের করে দেয়। নেমি তার বসকে বলে আমার ফোন হ্যাক হয়ে গিয়েছিল, আমি নিজে থেকে কিছুই করিনি। তখন বস নেমিকে তার কথা প্রমাণ করতে বলে অফিস থেকে বের করে দেয়। নেমি তার বন্ধুকে সব কথা বললে তার বন্ধু তাকে এই ব্যাপারে পুলিশ স্টেশনে গিয়ে নালিশ করতে বলে। নেমি পুলিশ স্টেশনে গিয়ে বলে তার ফোন হ্যাক হয়ে গেছে, কিন্তু সেখানে কেউই তাদের কোনো কথা শোনে না। তারা নেমিকে বলে আপনার কাছে কোনো প্রমাণ থাকা জরুরি যে আপনি নিজে থেকে এই পোস্ট করেননি। কিন্তু দুর্ভাগ্যক্রমে নেমির কাছে কোনো প্রমাণ ছিল না। সে খুবই চিন্তায় পড়ে যায়। অপরদিকে জুন নেমির বেঁধে থাকা বাবার কাছে বসেছিল। নেমির বাবা তাকে বলে আমার মেয়ের উপর দয়া করো। উত্তরে জুন বলে আমি তোমার মেয়ের সমস্ত গতিবিধির উপর নজর রেখেছি। তারপর জুন নেমির বাবাকে নেমির লাইভ লোকেশন দেখায়। এতে তার বাবা খুব চিন্তায় পড়ে যায়। নেমির আর তার বন্ধুর মনে হয় এই ব্যাপারে তাদের আরো বেশি জানার জন্য কোনো আইটি এক্সপার্টের সাথে কথা বলা উচিত। সেই সময় জুন সেখানে চলে আসে। সে নেমিকে বলে তোমার ফোন হ্যাক করার জন্য কেউ তার মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে সে তোমার ফোন চালাতে পারে। এরপর জুন নেমিকে তার বন্ধুর কাছ থেকে আলাদা নিয়ে গিয়ে বলে এই কাজ তোমার কোনো কাছের মানুষই করতে পারবে।
যে তোমার ফোনের পাসওয়ার্ড জানে। জুন এটাও বলে ফোন হ্যাক করার জন্য তাকে কম্পিউটারের সাথে কানেক্ট করা জরুরি, এবং সেটা সেই করতে পারে যার উপর তুমি সব থেকে বেশি বিশ্বাস করো, যাতে সেই ব্যক্তি যদি তোমার ফোন নিজের কাছে রাখে তাহলেও তোমার তার উপর কোনো সন্দেহ হবে না। জুনের উদ্দেশ্য সফল হয়ে যায়। এই সব কথা শোনার পর নেমি তার বন্ধুর উপর সন্দেহ করা শুরু করে দেয়। নেমি তার বন্ধুর সাথে কথা বলাও বন্ধ করে দেয়। নেমির বন্ধু তার সাথে কথা না বলার কারণ জিজ্ঞাসা করলে নেমি তার উপর খুব রেগে যায়। নেমি তাকে বলে একমাত্র তুই আমার পাসওয়ার্ড জানতিস। নেমির বন্ধু তাকে বলে তুই কালকে পরিচয় হওয়া জুনের কথা শুনে আমার উপর সন্দেহ করছিস। এরপর তার বন্ধু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। জি ম্যান তার ডিটেকটিভকে জানায় জুন শহরে কোনো রিপেয়ারিং এর দোকানে চালাচ্ছে, তাই এই ব্যাপারে তারা যেন সমস্ত খোঁজ খবর নেয়। এরপর সেই রিপেয়ারিং সেন্টারে গেলে তারা সেই মেয়েটির ব্যাপারে সমস্ত তথ্য পায়, যার মৃতদেহ ডিটেকটিভরা জঙ্গল থেকে খুঁজে পেয়েছিল। অফিসার জিম্যানকে বলে আপনি আগে থেকেই জানতেন আপনার ছেলে জুনিই খুনি, তারপরেও আপনি কাউকে এ ব্যাপারে কিছুই বলেননি। সেখানে তারা নেমির ব্যাপারেও জানতে পারে। তারপর তারা নেমিকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। এখন নেমিও জানতে পেরে যায় এসবের পিছনে জুনই ছিল। নেমি জুনের কোম্পানিতে ফোন করলে সে জানতে পারে সেই নামের কেউই ওই কোম্পানিতে চাকরি করে না, অর্থাৎ জুন নেমিকে এই ব্যাপারেও মিথ্যা কথা বলেছিল যে সে আইটি কোম্পানিতে চাকরি করে। এসবে নেমি খুবই রেগে যায়। সে জুনের কাছ থেকে তাকে বোকা বানানোর জন্য বদলা নিতে চাইতো। নেমি এসবের জন্য পুলিশের কাছ থেকে সাহায্য চায়, আর পুলিশ যারা আগে থেকেই জুনকে ধরতে চাইতো নেমির সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর নেমি জুনকে মেসেজ করে তার ঘরে ডেকে পাঠায় এবং জিম্যানকে বলে আপনারা আমার ঘরে এসে জুনকে ধরে নেবেন। নেমির মেসেজ আসার পর জুন নিজের চুল কেটে এবং চশমা খুলে নেমিকে আকর্ষিত করার জন্য তার ঘরের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সে দুটো ডিটেকটিভকে দেখতে পায়, কিন্তু তারা জুনকে দেখে চিনতে পারে না। কিন্তু জুন সবকিছুই বুঝতে পেরে যায়। সে নেমিকে মেসেজ করে বলে আমি আজকে একটু ব্যস্ত আছি, তোমার সাথে আমি পরে একদিন দেখা করব। এরপর নেমি তার পুরনো ফোনে সিম ঢুকিয়ে নেয় এবং ডিটেকটিভ জিম্যান তার সুরক্ষার জন্য তাকে একটা নতুন ঘরে নিয়ে যেতে বলে। নেমি তার বাবার ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জিম্যান নেমিকে তার বাবার ঘরে ছেড়ে তাকে নিজের কার্ড দেয় এবং কোনো গন্ডগোল হলে এই নাম্বারে ফোন করতে বলে, কিন্তু নেমি জানায় সে মেসেজ করে সব বলবে। ঘরে ঢুকে নেমি তার বাবাকে খুঁজে পায় না, কিন্তু কেউ সেখানে নেমির বাবার ভয়েসে একটা রেকর্ডিং চালিয়ে দেয় যেখানে বলা হচ্ছিল জুন ভালো ছেলে নয়, তার থেকে দূরে থাকো। নেমি বুঝতে পেরে যায় এইসব জুনই করছে, কিন্তু সে কোথাও জুনকে দেখতে পায় না। সে খুবই ভয় পেয়ে যায়। নেমি জিম্যানকে এসব জানানোর চেষ্টা করে, কিন্তু তার ফোন নিজে থেকেই চলতে শুরু হয়ে যায়। নেমি বুঝতে পেরে যায় জুন তার এই ফোনও হ্যাক করে নিয়েছে। এরপর হঠাৎই জুন সেখানে চলে আসে। নেমি জুনকে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে জুন তাকে তার বাবার একটা ভিডিও দেখায় যেখানে তার বাবাকে বেঁধে রাখা হয়েছিল। জুন তাকে হুমকি দিয়ে বলে যদি তুমি না চাও তোমার বাবা মারা যাক তাহলে এক্ষুনি জিম্যানকে মেসেজ করো। নিজের বাবাকে বাঁচানোর জন্য নেমি জিম্যানকে মেসেজ করে বলে এখন আমি ঘুমোতে যাচ্ছি, এখানে সবকিছু ঠিক আছে। এরপর জুন বাথরুমে নেমিকে তার বাবার কাছে নিয়ে যায়। জুন তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। এসব শুনে নেমি বলে তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমার বাবাকে কিছু করো না। তখন জুন নেমিকে বলে তাহলে নিজেকে বেঁধে ফেলো। নেমি নিজেকে বেঁধে নেয়। এরপর জুন নেমিকেও সেই বাথটবে ফেলে দেয় যেখানে তার বাবা ছিল। এরপর জুন বাথটবে জল ভরে শুরু করে দেয়। নেমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে যাতে সে তার বাবাকে মারা যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে, কিন্তু জুন তাকে সেখানেই ডুবিয়ে দেয়। তারপর জলে ডোবা অবস্থায় সে নেমির ফটো নিতে থাকে। কিছুক্ষণ পর জুন সেখান থেকে নেমিকে দেওয়া তার বাবার কার্ড খুঁজে পায় যেখানে লেখা ছিল আমাকে ফোন করবে, মেসেজ নয়। যা দেখে সে বুঝতে পেরে যায় পুলিশ যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে। সেই সময় জুন দেখে জীবন পুলিশ অফিসারের সাথে সেখানে পৌঁছেও গিয়েছে এবং তারা তাকে চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। রেগে গিয়ে জিম্যান জুনকে মারতে থাকে। সেই সময় সে বুঝতে পারে এটা তার ছেলে নয়। অপরদিকে নেমি জলে ডুবেই মারা যেতে থাকে, কিন্তু পুলিশ অফিসার তাকে বাথটব থেকে বের করে বাঁচিয়ে নেয়। জিম্যান জুনকে মারতে মারতে তাকে জিজ্ঞাসা করে জুন কোথায়, আমাকে তার ঠিকানা দাও। উত্তরে জুন তাকে বলে আমি জুন, আমি আমার চেহারা বদলে নিয়েছি, তাই আমাকে একটু আলাদা রকম দেখতে লাগছে। তার কথা শুনে জিম্যান একটু চিন্তায় পড়ে যায়। এতে জুন তাকে দেখে হাসতে শুরু করে দেয়। সে জিম্যানকে বোকা বলে। এতে জিম্যান রেগে গিয়ে আবারও তাকে মারতে শুরু করে। অপরদিকে জ্ঞান আসার পর নেমে দেখতে পাই পুলিশ অফিসার তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তার বাবার জ্ঞান ফিরছে না। পুলিশ অফিসাররা জুনের ব্যাগ থেকে সেই সমস্ত লোকের জিনিস খুঁজে পায় যাদেরকে জুন মেরে ফেলেছিল। সেখানে জিম্যান তার ব্যাগ থেকে জুনের করা প্রথম খুনের ব্যাপারে জানতে পারে, যেটা আর কেউ না বরং জিম্যানের ছেলে জুনই ছিল। ব্যাগ থেকে জিম্যান এবং তার স্ত্রীর সম্পর্কে অনেক তথ্যও পাওয়া যায়, যেখান থেকে সে জানতে পারে খুনি তার ছেলে জুনকে 7 বছর আগে মেরে ফেলেছিল।
এবং এতদিন তার পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এরপর খুনি তাকে বলে সে এখনো জুন হয়ে তার স্ত্রীর সাথে কথা বলে। এসব কথা শুনে জিমান নিজের রাগ নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে পুনরায় জুনকে মারতে শুরু করে। দ্বিতীয় দিকে নেমি, যে এইসব কথা শুনছিল, সে বাইরে এসে পুলিশের বন্দুক দিয়ে খুনিকে মেরে ফেলে। অফিসার নেমির কাছ থেকে সেই বন্দুক নিয়ে নেয়। তখনই নেমি দেখে তার বাবারও জ্ঞান ফিরে এসেছে। সে তার বাবার গলা জড়িয়ে ধরে খুশিতে কাঁদতে শুরু করে। এরপর নেমিকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সে অনেক বড় ট্রমা অতিক্রম করছিল এবং তার শরীরেও অনেক খারাপ হয়ে গিয়েছিল। পুলিশ এখান থেকে পাওয়া সমস্ত তথ্য একত্রিত করে নেয়। এরপর সবাই সেই খুনির ব্যাপারে জানতে পেরে যায়। সেই খুনি অনলাইনে তার সমস্ত শিকার খুঁজে বের করত, কিন্তু এখনো পর্যন্ত সেই খুনির আসল পরিচয় জানা যায়নি। জুনের পরিচয় চুরি করার পর সে জুনি হয়ে গিয়েছিল, কিন্তু তার আসল পরিচয় কি ছিল তা পুলিশ জানতে পারে না। এই ঘটনার কিছুদিন পর আমরা নেমিকে দেখি যে তার বন্ধুর কাছ থেকে ক্ষমা চেয়ে তাদের মধ্যে সব কিছু ঠিক করে নেয়। এখন সে তার বাবা আর বন্ধুর সাথে রেস্টুরেন্টে সময় কাটাচ্ছিল। তখনই কেউ তার উপর নজর রাখে, কিন্তু নেমি সেই ব্যক্তিকে দেখে নেয়। এর সাথেই এই মুভি এখানে শেষ হয়ে যায়।